এটা হলো স্পেন, ইউরোপের 4th লার্জেস্ট কান্ট্রি। জিডিপি অনুসারে স্পেন ওয়ার্ল্ডের 14th লার্জেস্ট ইকোনমি। আর এই দেশটার জনসংখ্যা প্রায় 5 কোটির কাছাকাছি। কিন্তু জানলে অবাক হবেন, এত জনসংখ্যা থাকার পরেও স্পেনের প্রায় 70% এরিয়া খালি পড়ে আছে। যে স্পেন একটা সময় পৃথিবীর 4th লার্জেস্ট কলোনাইজার ছিল। অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া বাদে সারা বিশ্ব জুড়ে যাদের কলোনি ছিল, আজ সেই দেশেরই প্রায় 70% এরিয়া খালি। বিষয়টাকে আরেকটু সহজভাবে বলি, স্পেনের প্রায় 90% পপুলেশন তাদের যে ক্যাপিটাল সিটি মানে রাজধানী রয়েছে মাদ্রিদ এবং স্পেনের কোস্টাল এরিয়াতেই বসবাস করে। আর এই যে ভেতরে পুরো ইয়েলো হাইলাইটেড এরিয়াটাকে দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই খালি। স্পেন এই দেশটা এতটাই সুন্দর যে প্রতি বছর প্রায় 10 কোটি ট্যুরিস্ট স্পেনে ভিজিট করে, যে সংখ্যাটা স্পেনের জনসংখ্যার প্রায় দ্বিগুণ। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই দেশটাকে, বিচ থেকে শুরু করে পাহাড়, জঙ্গল, মরুভূমি সবকিছু এখানে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও এই দেশটার ভিতরে আজকের দিনে লোকজন একটা অদ্ভুত প্যাটার্নে বসবাস করে। তবে স্পেনের এই যে খালি জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে, এগুলো কিন্তু শুরু থেকেই খালি ছিল না। আজ থেকে 50-60 বছর আগেও এই ইয়েলো হাইলাইটেড এরিয়াতে প্রচুর পরিমাণে লোকজন বসবাস করত। এখানে চাষ হতো, ব্যবসা হতো। কিন্তু আজ এই জায়গাগুলো কোনো মৃতপ্রায় শহরের মতো হয়ে গেছে, যেখানে শুধুই বড় বড় ফাঁকা ফাঁকা বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যায় না। মাইলের পর মাইল ঘুরলেও একজন মানুষের দেখা পাওয়া যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই বিগত 50-60 বছরের মধ্যে স্পেনে কি এমন হলো যে এই দেশটার 70% এরিয়া খালি হয়ে গেল? এর পেছনে রহস্য কি? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনারা দেখছেন রোমাঞ্চপিডিয়া। আজ কথা হবে স্পেনের হিস্ট্রি, জিওগ্রাফি এবং কারেন্ট সিচুয়েশন নিয়ে। স্পেনের পপুলেশনের এই যে একটা অদ্ভুত প্যাটার্ন, এটা বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে এর হিস্ট্রিকে। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে আইবেরিয়ার এই পুরো এরিয়াটা রোমান সাম্রাজ্যের কন্ট্রোলে ছিল। আর যে জায়গাটাকে আজকের দিন আমরা স্পেন নামে জানি, তার নাম ছিল হিসপানিয়া। আর রোমান সাম্রাজ্য সে সময় বিশাল বড় ছিল, উত্তর আফ্রিকা, ইউরোপ থেকে শুরু করে একেবারে মিডল ইস্ট পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু এত বড় যেহেতু একটা সাম্রাজ্য ছিল, ফলে এটাকে মেনটেন করা রোমান শাসকদের পক্ষে যেমন ডিফিকাল্ট ছিল, তেমন এই সাম্রাজ্যের পেছনে প্রচুর খরচও হতো। তাই শাসন কাজের সুবিধার জন্য এখানকার যে রুলাররা ছিল, তারা রোমান এম্পায়ারকে দুটো ভাগে ভাগ করে দেয়। পূর্ব দিকের এই এরিয়াটার নাম হয় বাইজেন্টাইন এম্পায়ার, আর পশ্চিম দিকে নাম হয় ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। আর এই পার্টিশনের মধ্যেই রোমান সাম্রাজ্যের ধ্বংসের বীজ পুঁতে দেওয়া হয়েছিল, যেটা আগামী কয়েক বছরের মধ্যে একটা বিশাল আকার ধারণ করতে চলেছিল। এদিকে পশ্চিম ইউরোপের যে জার্মান ট্রাইবরা ছিল, তারা বারবার রোমান সাম্রাজ্যে অ্যাটাক করতে শুরু করে। ফলে যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ছিল তা দুর্বল হয়ে যায়। আর ফাইনালি 5th সেঞ্চুরিতে এসে এই ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ভেঙে যায়। আর আইবেরিয়ার এই পুরো এরিয়াতে এবার শুরু হয় ভিসিগথস কিংডমের রাজত্ব। আর এই ভিসিগথিক কিংডম আগামী প্রায় 250 বছর ধরে স্পেনে রাজত্ব করেছিল। আর এরপরেই আরবের শক্তিশালী মুসলিম সুলতানদের নজর গিয়ে পড়ে স্পেনের উপরে। 8th সেঞ্চুরি আসতে আসতে আরবের মুসলিম শাসকরা বিরাট শক্তিশালী হয়ে উঠেছিল। উত্তর ভারত থেকে শুরু করে মিডল ইস্ট, এমনকি উত্তর আফ্রিকাতেও মুসলিম শাসকদের রাজত্ব ছিল। এই ইসলামিক সাম্রাজ্যকে আরো বড় করার জন্য 711 খ্রিস্টাব্দে এক বিশাল মুসলিম সেনাবাহিনী তারিক বিন জিয়াদের নেতৃত্বে হিসপানিয়া মানে বর্তমান স্পেনে অ্যাটাক করে। আর এই পুরো এরিয়াটাকে তারা দখল করে নেন। এই হিসপানিয়ার নাম বদলে নতুন নাম রাখা হয় আল আন্দালুস। এরপর টানা প্রায় 800 বছর ধরে মুসলিম শাসকরা স্পেনের রাজত্ব করেছিলেন। এই সময় স্পেনের সায়েন্স, ফিলোসফি, আর্কিটেকচার সব বিষয় ভীষণ উন্নতি হয়েছিল। স্পেনের কোর্ডোবা শহর সেই সময় পৃথিবীর সবচেয়ে ডেভেলপড সিটিগুলোর মধ্যে একটা ছিল। বড় বড় লাইব্রেরি এবং ইউনিভার্সিটিতে সাজানো এই কোর্ডোবা শহর ওয়ার্ল্ডের একটা নলেজ হাব হয়ে উঠেছিল। সেই সময় স্পেনের মানুষরা বিশ্বাস করতেন যে মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা। কিন্তু স্পেনের এই গোল্ডেন টাইম পিরিয়ড বেশি দিন টিকতে পারেনি। আর এর কারণ হলো রিকনকোয়েস্টা। স্পেনে যখন 800 বছর ধরে মুসলিম রাজত্ব চলছিল, তখন আশেপাশের খ্রিস্টান রাজারা কন্টিনিউয়াসলি স্পেনে অ্যাটাক করে যাচ্ছিল। আর রিকনকোয়েস্টা একটা আইডিওলজি, যার অর্থ হলো মুসলিম শাসকদের হাত থেকে স্পেনকে উদ্ধার করা। আর এই যুদ্ধ বেশ কয়েক দশক ধরে চলেছিল। আর শেষ পর্যন্ত 1492 খ্রিস্টাব্দে খ্রিস্টান সেনাবাহিনী মুসলিম বাহিনীকে হারিয়ে পুনরায় স্পেন দখল করে নেয়। আর এখান থেকে স্পেনের একটা নতুন চ্যাপ্টার শুরু হয়। স্পেন কিছুদিনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় কলোনিয়াল সুপার পাওয়ার হয়ে ওঠে। 16th to 19th সেঞ্চুরির মধ্যে স্প্যানিশ এম্পায়ার সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তাদের কলোনি তৈরি করেছিল। তবে এই ফুলে ফেপে ওঠা স্প্যানিশ এম্পায়ারই এবার আস্তে আস্তে কোল্যাপস করতে শুরু করে। 1900 সালের শুরুর দিকে স্প্যানিশ এম্পায়ার
5 মিলিয়ন বর্গমাইল এরিয়াতে ছড়িয়েছিল। আর দেখতে দেখতেই সেই বিরাট স্প্যানিশ এম্পায়ার মাত্র 1,95,000 বর্গমাইল এরিয়াতে আটকে যায়। এরপর 1930 সালে স্পেনে আবার একটা ভয়ঙ্কর সিভিল ওয়ার শুরু হয়। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর লিডারশিপে ন্যাশনালিস্ট ফোর্স যুদ্ধে জিতে যায়। আর 1939 সালে ফাইনালি স্পেনের সিভিল ওয়ার শেষ হয়। এরপর নেক্সট প্রায় 30 বছর ধরে ফ্রাঙ্কোই স্পেনের শাসক ছিলেন। আর এই 30 বছরকে বলা হয় স্পেনের আধুনিক হিস্ট্রি মানে মডার্ন হিস্ট্রির একটা ডার্ক চ্যাপ্টার। এর আগে মানে 1930 থেকে 1939 সাল পর্যন্ত স্পেনে যে গৃহযুদ্ধ চলেছিল তাতে প্রায় 5 লক্ষ স্প্যানিশ মারা যায়। স্পেনের ইকোনমি লিটারালি কোলাপস করে যায়। আর তারপর স্পেনে যিনি শাসক হয়েছিলেন তিনি স্পেনের ঘুরে দাঁড়ানোর যে শেষ আশাটুকু বেঁচে ছিল সেটাকেও নষ্ট করে দেন। ফ্রাঙ্কোর প্রোটেকশনিস্ট পলিসি স্পেনকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছিল। স্পেনে এই সময় অর্ধেকেরও বেশি লোকজন গ্রামে থাকত, চাষাবাসই তাদের প্রধান জীবিকা ছিল। এই সময় ফ্রাঙ্কো লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানোর জন্য তাদের বর্ডার ক্লোজ করে দেয়। তিনি স্পেনের ভেতরে ইম্পোর্ট টোটালি বন্ধ করে দেন। স্পেন ইন্টারন্যাশনাল ট্রেড থেকে টোটালি কাট অফ হয়ে যায়, ইম্পোর্ট টোটালি বন্ধ হয়ে যায়। আর বাইরের দেশ থেকে যে সমস্ত নতুন চাষের যন্ত্রপাতি, সার, অ্যাডভান্স টেকনোলজি আসতো সেগুলো এবার বন্ধ হয়ে যায়। ফলে অ্যাগ্রিকালচার সেক্টরে প্রোডাক্টিভিটি তেমনভাবে বাড়ছিল না। এই সব কিছু ছাড়াও সরকার খুবই স্ট্রিক্টলি সব কিছুর দাম কন্ট্রোল করত। এই সমস্ত কারণের জন্যই শেষ পর্যন্ত স্পেনের অ্যাগ্রিকালচার সেক্টর, যার দমের উপরে স্প্যানিশ এম্পায়ার টিকে ছিল, সেটাও এবার কোলাপস করে যায়। এই সময় লক্ষ লক্ষ গ্রামবাসী চাষাবাদ বাদ দিয়ে কাজের খোঁজে শহরের দিকে আসতে শুরু করে। অনেকে আবার স্পেন ছেড়ে পালিয়েও যায়। ফাইনালি 1950 সালের শেষের দিকে ফ্রাঙ্কো এটা রিয়েলাইজ করেন যে তার পলিসিগুলোতে স্পেনের ইকোনমি বেটার হওয়ার জায়গায় আরও খারাপ হয়ে যাচ্ছিল। আর যদি স্পেনের ইকোনমিকে রিভাইভ করতে হয় তাহলে ওয়ার্ল্ডের বাকি দেশগুলোর সাথেও তাদের কানেক্টিভিটি বাড়াতে হবে। এরপর থেকে স্পেন ধীরে ধীরে ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য তাদের বর্ডার আবারও খুলতে শুরু করে। আর এখান থেকে শুরু হয় স্প্যানিশ ইকোনমিতে মিরাকেল। বর্ডার খুলে দেওয়ার পর দুটো মেইন কাজ হয়েছিল। প্রথমটা হলো ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডের মতো ডেভেলপড দেশগুলোর সাথে স্পেন আবার ট্রেড শুরু করে। এতে স্পেনের ইকোনমি খুব তাড়াতাড়ি গ্রো করছিল। আর দ্বিতীয়টা হলো স্পেনের ইকোনমিক অ্যাক্টিভিটি পুরোটাই শহরগুলোকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল। সে সময় স্পেনে বার্সেলোনা, মাদ্রিদের মতো যে বড় বড় শহরগুলো ছিল সেই শহরগুলোতে দেশ বিদেশ থেকে যে সমস্ত কোম্পানি আসতো তারা তাদের সেট আপ বানাতে শুরু করে। আর কোম্পানি যেখানে থাকবে সেখানে প্রচুর পরিমাণে জবও থাকবে। ফলে শহরগুলোতে এবার কাজের খোঁজে মানুষ আরও বেশি পরিমাণে আসতে শুরু করে। গ্রাম থেকে যে লক্ষ লক্ষ মানুষ শহরে এসেছিল তারাই শহরগুলোতে হওয়া ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের কারণে বেটার জব অপরচুনিটি, কোয়ালিটি অফ লাইফ এবং হাই ইনকাম পাচ্ছিল। এর ফলে স্পেনের যে সমস্ত প্রত্যন্ত গ্রামগুলো ছিল সেগুলো একেবারে খালি হয়ে যায়। শহরগুলো একটু একটু করে ঘিঞ্জি হতে শুরু করে। যেমন স্পেনের মাদ্রিদ শহরে প্রতি 1 বর্গ কিলোমিটার এরিয়ায় 5,000 মানুষ বসবাস করে। অন্যদিকে বার্সেলোনাতে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 16,500 মানুষ বসবাস করে। কিন্তু স্পেনের এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে প্রত্যেক বর্গ কিলোমিটারে 15 থেকে 20 জনও থাকে না। এটা তো গেল স্পেনের হিস্ট্রি এবং পলিটিক্যাল ম্যাটার। এবার আলোচনা করা যাক স্পেনের জিওগ্রাফি নিয়ে। স্পেনের এই যে অদ্ভুত পপুলেশন প্যাটার্ন, এটার পেছনে কিন্তু স্পেনের জিওগ্রাফি একটা বড় ভূমিকা পালন করছে। আপনারা যদি এই ম্যাপটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মাদ্রিদ বাদ দিয়ে স্পেনের বেশিরভাগ শহরই দেশটার কোস্টলাইন বরাবর গড়ে উঠেছে। আর এটা কিন্তু একদিনে হয়নি। আসলে স্পেনে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত রয়েছে। গোটা ইউরোপের ভেতরে অস্ট্রেলিয়ার পরে সবথেকে বেশি পাহাড় রয়েছে স্পেনে। এখানে মোট 6টা মাউন্টেন রেঞ্জ রয়েছে। দেশটার দক্ষিণ দিকে রয়েছে বেটিকস রেঞ্জ, মাঝখানে আইবেরিয়ান আর সেন্ট্রাল রেঞ্জ, উত্তরে ক্যান্টাবেরিয়ান এবং লিওন মাউন্টেন রেঞ্জ। উত্তর পূর্ব দিকে ফ্রান্সের বর্ডার ঘেঁষে রয়েছে পিরিনিয়স মাউন্টেন রেঞ্জ। এখানের পাহাড়গুলোর অ্যাভারেজ হাইট 400 থেকে 1000 মিটার। কোনো কোনো পাহাড়ের উচ্চতা আরও বেশি। এই পাহাড়ি এলাকাগুলোতে খুব ভালোভাবে চাষাবাদ করা যায় না, পশুপালন করা যায় না। ইভেন এখানে ইন্ডাস্ট্রি সেট আপ করা ভীষণই ডিফিকাল্ট। এছাড়া স্পেনে প্রতি বছর প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়। যদিও বা শহরগুলোতে ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং বানানো হয়, কিন্তু পাহাড়ের লোকজনের কাছে ভূমিকম্প থেকে বাঁচার কোনো উপায় নেই। যে কোনো সময় এখানে ধস নামে আর একটা গ্রাম মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এবার দেখা যাক স্পেনের উত্তর দিকের অংশটা। স্পেনের উত্তর দিকের এই অংশটা পুরো ঘন জঙ্গলে ঢাকা, আর দক্ষিণ দিকটা আবার মরুভূমি। আর স্পেনের এই মরুভূমিগুলো ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট হটেস্ট প্লেসগুলোর মধ্যে একটা। আর রিসেন্টলি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তারও কিন্তু খারাপ প্রভাব স্পেনের উপর পড়ছে। ইউনাইটেড নেশনের একটা রিপোর্ট অনুযায়ী স্পেনের প্রায় 74% এরিয়া মরুভূমি হওয়ার দিকে এগোচ্ছে। আর আবহাওয়া যদি খুব তাড়াতাড়ি ঠিক না হয় তাহলে খুব রিসেন্টলি স্পেনের প্রায় 18% এরিয়া
মরুভূমি হয়ে যাবে। স্পেনে জলের অভাব সেরকম না থাকলেও এখানকার যে রুরাল এরিয়াগুলো রয়েছে সেখানে চাষের জল পাওয়া তো দূর, খাবার জলটাও ঠিকঠাক করে পাওয়া যায় না। আর এই যে স্পেনের গ্রামের মানুষেরা শহরে চলে যাচ্ছে, এর পিছনে একটা বড় কারণ হলো এই জলের সমস্যা। ম্যাপে স্পেনের উত্তর দিকের এরিয়াটা হাইলাইট হচ্ছে। এটা হলো স্প্যানিশ ল্যাপল্যান্ড, মানে স্পেনের ফাঁকা জায়গা। শুধু এই এরিয়াটুকুর আয়তন গোটা ডেনমার্ক দেশটার চেয়েও বড়। আর এখানে প্রতি বর্গ কিলোমিটার এরিয়ায় মাত্র 4 থেকে 5 জন মানুষ বসবাস করেন। এখানের পপুলেশন এত কম হওয়ার কারণ হলো এখানের মাউন্টেন রেঞ্জ। এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি বা বেঁচে থাকার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা সম্ভব হয়নি, বা কোনো একটা বড় সিটিকে সাস্টেইন করার মতো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়নি। 2025 সালে দাঁড়িয়েও এই এলাকাগুলো গোটা পৃথিবীর তুলনায় অনেকটা পিছিয়ে রয়েছে। স্পেনের ক্যাপিটাল সিটি মাদ্রিদ থেকে 100 কিলোমিটার দূরে স্যান্টর নামে একটা শহর রয়েছে, যেখানে একসময় প্রচুর পরিমাণে লোকজন বসবাস করত। কিন্তু আজকের দিনে জায়গাটা একটা ভুতুরে শহরের মতো দাঁড়িয়ে আছে। গোটা শহরে মাত্র 50 জন লোক বসবাস করেন। এছাড়াও স্পেনে সেরানিয়া সেল্টিবেরিয়ান নামে একটি জায়গা রয়েছে। এই জায়গাটা ন্যাচারালি ভীষণই সুন্দর, কিন্তু এখানেও প্রতি বর্গ কিলোমিটার এরিয়াতে মাত্র 8 জন মানুষ বসবাস করেন। আর স্পেনে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে বাড়িঘরগুলো আর জলের দামে বিক্রি করে দেওয়া হচ্ছে। ইভেন সরকার ফ্রিতেও গ্রামের দিকে বাড়ি দিচ্ছে। শর্ত শুধু একটাই, যে এই গ্রামগুলোতে গিয়ে আপনাকে পার্মানেন্টলি থাকতে হবে। আর এর জন্য সরকার থেকে এখানে জনগণদের জমি এবং জলের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও এই গ্রামের জনসংখ্যা কোনোভাবেই বাড়ছে না। আর এর পেছনে আরও একটা বড় কারণ হলো, সেটা হলো এই দেশের লো ফার্টিলিটি রেট। গোটা ইউরোপের মধ্যে স্পেনের ফার্টিলিটি রেট, মানে জন্মের হার, সব থেকে কম। শেষ 5 বছরে স্পেনে যতগুলো বাচ্চার জন্ম হয়েছে তার থেকে বেশি পরিমাণে মানুষ মারা গেছে। আর বিগত 50 বছর ধরে স্পেনে জন্মের হার কন্টিনিউয়াসলি হ্রাস পাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হলো আজকালকার দিনের লাইফস্টাইল। এখানের মানুষ বেশি পরিমাণে সিঙ্গেল থাকতে চায়। আর এর সবচেয়ে বড় কারণ হলো মানুষের মধ্যে আজকালকার দিনে সিঙ্গেল থাকার প্রবণতা বাড়ছে, সাথে বাড়ছে ফিনান্সিয়াল আনস্টেবিলিটি। একটা মানুষের লাইফে স্টেবল হওয়ার জন্য এত বেশি পরিমাণ সময় লাগে যে তার বিয়ের বয়স পেরিয়ে যায়। সার্ভে অনুযায়ী স্পেনের প্রায় 10% মহিলা 40 বছরের পর প্রথম তাদের বাচ্চার জন্ম দেন। আর এই কারণেই স্পেনের বার্থ রেট বর্তমানে 1.19। আর এক্সপার্টদের মতে খুব তাড়াতাড়ি যদি স্পেনের এই জন্মের হার 2%-এ না পৌঁছায়, তাহলে 2040 সালের মধ্যেই স্পেন নেগেটিভ পপুলেশন গ্রোথে চলে যাবে। আর তখন স্পেনের এই পপুলেশন গ্যাপকে পূরণ করার জন্য দরকার হবে 60 থেকে 70 লক্ষ ইমিগ্রেন্ট। এই তো গেল স্পেনের কথা। কিন্তু অস্ট্রেলিয়ার কেন 95% এরিয়া আজও খালি পড়ে রয়েছে? আর আপনি কি জানেন, আমাদের ভারতীয়দের থেকেও বেশি অত্যাচার করেছিল ব্রিটিশরা অস্ট্রেলিয়ার যে সমস্ত নেটিভ মানুষরা ছিল তাদের উপর। তো আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া, আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।